সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকে আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল এই পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা কষ্ট করে একটু কমেন্ট করে বলো যে স্পষ্ট লাইভটা দেখা যাচ্ছে কিনা, আর ভোকালটা ক্লিয়ার আছে কিনা, মানে ভোকালটা সবাই শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টস করে আমাকে জানাও। আজকে আমাদের টপিকস হচ্ছে নার্ভাস টিস্যু। চারটা বেসিক টিস্যুর মধ্যে আমরা অলমোস্ট সবগুলো শেষ করে ফেলেছি, এবং এটা হচ্ছে আমাদের নার্ভাস টিস্যুটা হচ্ছে 4 নাম্বার যে নার্ভাস আমাদের বেসিক টিস্যুগুলোর মধ্যে 4 নাম্বারটা হচ্ছে নার্ভাস টিস্যু। ইচ্ছে করে এটাকে আমি লাস্টে রেখেছি বিকজ অফ নার্ভাস টিস্যুটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি সবগুলো বেসিক টিস্যুগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাট নার্ভাস টিস্যুটা আমরা যেটা মানে অনেক প্রশ্ন আসে এখান থেকে, সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে যে কোনো কেউ কমেন্টস করে দিলেই হবে যে ক্লিয়ারলি ভোকালটা ক্লিয়ার আছে কিনা, তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিন্তু লাইভটা ক্লিয়ার আছে কিনা। যারা এখন জয়েন করতে পারছো না তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা হচ্ছে রেকর্ডেড থাকে, পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারবে। তো আমি ক্লাসটা শুরু করছি, তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করো। তোমরা স্ক্রিনটা একটু খেয়াল করবে, হ্যাঁ, যে স্ক্রিনটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, বা স্ক্রিনটা কোনো এক পাশে বেশি সরে গেছে কিনা। আমি এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমি আসলে কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি বুঝতে পারছি না যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ এখন, হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে কমেন্টসগুলো আমি মাত্র দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আজকে অনেক যে প্রশ্নটা করেছো, হ্যাঁ আজকে হচ্ছে নার্ভাস টিস্যুর ফার্স্ট লেকচারটা শুরু হচ্ছে। নার্ভাস টিস্যুটা বেসিক্যালি আমার যে কোনো নার্ভাস টিস্যু আমি যখনই শেষ করি এটা আমার 2টা লেকচার মিনিমাম লাগে। আর বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড় একটা টপিকস, সব কিছু আমি টাচ করার চেষ্টা করব যেন এটা সবার জন্য খুবই কনভিনিয়েন্ট হয় এবং খুব ইজি হয়ে যায়। আসলে নার্ভাস টিস্যুর নাম শুনলে আমরাও ভিতরে ভিতরে নার্ভাস হয়ে যাই, সো নার্ভাস হওয়া যাবে না। আমরা প্রথমেই যেটা আসি, আমরা কিন্তু এখন নার্ভাস টিস্যু পড়ছি। একটা জিনিস খেয়াল রাখবা, নার্ভাস টিস্যু আর ফার্স্টে আমরা জেনে নিই যে আমাদের নার্ভাস সিস্টেম যেটা, সেটা বেসিক্যালি প্রথমে আমরা নার্ভাস সিস্টেমটাকে 2টা মেজর ডিভিশনে ভাগ করেছি। আর নার্ভাস টিস্যুটা সম্পর্কে তো তোমরা সবাই জানো যে নার্ভ টিস্যু যেটা, সেটা আমাদের বডিতে বেসিক্যালি একটা ইন্ট্রিগেটেড কমিউনিকেশন নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ইন্ট্রিগেটেড কমিউনিকেশন নেটওয়ার্ক বিকজ অফ তোমার নার্ভ টিস্যুগুলোর সাথে আমাদের কি জড়িত, আমাদের হচ্ছে যে আপার কেস যেটা, মানে আপার লেভেলটা আমাদের জড়িত। সো আমাদের যদি মানে ব্রেনটা ঠিকমতো ওয়ার্ক না করে তাহলে কিন্তু আমরা নর্মালি কোনো কিছুই চিন্তা করতে পারবো না। সো নার্ভাস টিস্যুর সাথে, নার্ভাস সিস্টেমের সাথে আমাদেরকে সবাইকেই মানে কম আর বেশি এটার সাথে আমাদেরকে একটু জানতে হবে। আসলে কম আর বেশি না, এটা জানতেই হবে। এবং দেখা যায় যে পরীক্ষার মধ্যে আমরা যখন প্রশ্ন জিজ্ঞেস করি, এটা ম্যাক্সিমাম আমাদের এক্সামিনার বা আমাদের যে সিনিয়র টিচাররা থাকে, আমরা যারা থাকি, আমাদের খুব ফেভারিট এটা একটা টপিকস, সবাই এখান থেকে প্রশ্ন করে। ঠিক আছে, তো অ্যানাটমিক্যালি আমরা হচ্ছে যে নার্ভাস সিস্টেমের 2টা মেজর ডিভিশন থাকে। একটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে আমাদের ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর দেন হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে বেসিক্যালি আমাদের কী কী থাকছে, সব নার্ভগুলো থাকছে। এখানে হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ, পেরিফেরাল অ্যান্ড স্পাইনাল নার্ভ। ঠিক আছে, যে নার্ভগুলোর কাজ হচ্ছে তোমার আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশনগুলো বা ইম্পালসেসগুলো সে নিয়ে যাবে, প্লাস হচ্ছে সে আবার এখানেই দিয়ে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই আবার দেশে দিয়ে যাবে। আর থাকে হচ্ছে আমাদের কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে হচ্ছে আমাদের গ্যাংলিয়া। হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে হচ্ছে আমাদের গ্যাংলিয়া। সো আমাদের ফার্স্টে আমরা জানলাম যে আমরা নার্ভাস সিস্টেমটাকে প্রথমে 2টো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেখানে আমাদের রয়েছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেগুলো হচ্ছে আমাদের নার্ভগুলো, ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ অ্যান্ড পেরিফেরাল নার্ভ, আর থাকছে হচ্ছে আমাদের গ্যাংলিয়া। তো এই হচ্ছে আমাদের জেনারেল অর্গানাইজেশন। আর এখন হচ্ছে তোমার এই যে আমরা পড়লাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলো অর টিস্যু বলো, আমরা এখানে নার্ভ টিস্যুটার কথা উল্লেখ করব বিকজ আমরা এখন টিস্যু নিয়ে আলোচনা করছি। যে সেন্ট্রাল নার্ভাস এবং পেরিফেরাল নার্ভ টিস্যুর মধ্যে আমাদের 2 ধরনের সেল আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে তোমার নিউরন, আর একটা হচ্ছে আমাদের গ্লিয়াল সেল। একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে গ্লিয়াল সেল।
আমি আমার যে লেকচারটা আমি আগে বলে নিচ্ছি, তোমাদের মনে হয়তো অনেক কোয়ারি থাকতে পারে, যাদের যে মনে যে কোয়ারিটা হচ্ছে তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবা, আমি পরবর্তীতে তোমাদেরকে ওইটার অ্যান্সারটা দিয়ে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু হিস্টোলজি পোর্শন, তো আমার লেকচারটা কিন্তু বেসিক্যালি জ্যানকুয়ারটাকে বেশি ফলো করেছি আমি, ঠিক আছে। তারপর আমি চেষ্টা করি যে আমি আদার্স যে আমাদের যে কিছু টপিকস আছে যেটা আমাদের জ্যানকুয়ারের মধ্যে আমরা হিস্টোলজিতে টাচ করছি না, বিকজ নার্ভাস যে সিস্টেমটা এটা কিন্তু আমাদের থার্ড কার্ডেও আছে। হ্যাঁ, আমরা ফার্স্ট কার্ডে তো আমরা অবশ্যই পড়াই, আমাদের থার্ড কার্ডেও কিন্তু আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়াই। এছাড়াও তোমরা কিন্তু নার্ভাস সিস্টেমটা আলাদাভাবেই তোমরা গ্রসেও পড়ছো, সেই জন্য অনেক কিছু টার্মস থাকবে যেটা হয়তো এখানে আলোচনা হয় না, কারণ হচ্ছে ওটা আমরা সিস্টেমে আলোচনা করি। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, মনে কোয়ারি রাখারও কিছু নাই। সো যেহেতু হিস্টোলজি পোর্শনটা আমিই নিব, সো আমি এটা এখন হোক আর যখন মানে নার্ভাস সিস্টেমের সাথেই হোক আমি সবগুলো টপিকস টাচ করে যাব। তাহলে দেখো আমাদের নার্ভ টিস্যুতে এখন তোমাদের মনে একটা কথা জাগতে পারে যে তাহলে আমরা নার্ভাস টিস্যুতে বেসিক্যালি কী কী পড়বো। এই যে যেমন ধরো তোমার নিউরন পড়বো, তারপর গ্লিয়াল সেলগুলো পড়বো, সিনাপস পড়বো, হ্যাঁ এগুলো সম্পর্কে জানবো আমরা। তাহলে সেন্ট্রাল এবং পেরিফেরাল নার্ভ টিস্যুতে যে সেলগুলো থাকে সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার নিউরন, আরেকটা হচ্ছে তোমার গ্লিয়াল সেল। হ্যাঁ, একটা হচ্ছে নিউরন, আরেকটা হচ্ছে গ্লিয়াল সেল। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এখন আসো ফাংশনালি। তাহলে ফাংশনালি আমরা ফার্স্টে ফাংশনালি যে নার্ভাস সিস্টেমটাকে ভাগ করেছি হচ্ছে সেন্সরি পার্ট বা সেন্সরি ডিভিশন যেটাই বলো, এটা হচ্ছে আমরা অ্যাফারেন্ট বলে থাকি। তো সেন্সরি ডিভিশনের হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তোমার সোমাটিক আর একটা হচ্ছে ভিসেরাল। একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে ভিসেরাল। তো সোমাটিক যেটা সেটা হচ্ছে যে আমরা যে সেন্সরি ইনপুটটাকে পারসিভ করছি কনসিয়াসলি, হ্যাঁ কনসিয়াসলি পারসিভ করছি, মানে তুমি যে সেন্সেশনটা বুঝতে পারছো সেটা তুমি কনসিয়াসলি বুঝতে পারছো। আরেকটা হচ্ছে তোমার ভিসারাল, যেটা ইন্টারনাল অর্গান এবং কার্ডিওভাস্কুলার স্ট্রাকচারে থাকে। এই যে সেন্সরি ইনপুট এটা কিন্তু আমরা কনসিয়াসলি আমরা পারসিভ করতে পারি না, ঠিক আছে, কারণ ইন্টারনাল অর্গান যে মুভমেন্ট করে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে হার্টের মুভমেন্ট এটা কিন্তু তোমার কথা অনুযায়ী চলবে না, সে তার অনুযায়ী চলবে। সো দ্যাটস ওয়াই সেখানে যে সেন্সরি ইনপুট সেটা কিন্তু আমরা কনসিয়াসলি পারসিভ করি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্সরি ডিভিশন অথবা অ্যাফারেন্ট সিস্টেম। সেকেন্ডটা হচ্ছে তোমার মোটর ডিভিশন অথবা ইফারেন্ট। এখানেও দুটো পার্ট আছে, একটা হচ্ছে সোমাটিক, অটোনমিক। সোমাটিক যেটা সেটা হচ্ছে তোমার মোটর আউটপুট কন্ট্রোল কনসিয়াসলি অথবা ভলেন্টারিলি, মানে মোটর যেটা সেটা হচ্ছে যে তুমি ইচ্ছা অনুযায়ী এটাকে মুভমেন্ট করাতে পারবা। আরেকটা হচ্ছে অটোনমিক। অটোনমিকের ক্ষেত্রে আবার দেখো যে মোটর আউটপুট এটা কিন্তু তুমি কনসিয়াসলি কন্ট্রোল করতে পারবা না, হ্যাঁ অটোনমিক যে পার্টটা, যেমন হচ্ছে তোমার হার্ট অথবা গ্ল্যান্ড ইফেক্টরস। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, কারণ আমি তোমাদেরকে আগে বলেছি যে কোনো ডিভিশন করো বা যেটাই তোমরা করো না কেন সেখানে কিন্তু অবশ্যই একটা করে এক্সাম্পল আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কাহিনী। তারপরে দেখো অটোনমিক একটু ছোট্ট করে আমি জাস্ট এখানে একটু উল্লেখ করে নিয়েছি যে অটোনমিক যে মোটর নার্ভটা সেটাকে আমরা বলছি অটোনমিক নার্ভাস সিস্টেম। এখানে দুই ধরনের নিউরন থাকে, একটা হচ্ছে প্রিগ্যাংলিয়নিক নিউরন যেটার সেল বডিটা থাকে হচ্ছে তোমার সিএনএসে, আর একটা হচ্ছে তোমার পোস্ট গ্যাংলিয়নিক নিউরন যেখানে সেল বডিটা থাকছে আমাদের গ্যাংলিয়নে, ঠিক আছে। প্রিগ্যাংলিয়নিক নিউরন আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। যেহেতু আমি অটোনমিক নার্ভাস সিস্টেমের কথা আমি এখানে উল্লেখ করেছি সেজন্যই আমি এখানে একটু ছোট্ট করে খালি বলে দিলাম যে এখানে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম দুই ধরনের নিউরন থাকে, প্রিগ্যাংলিয়নিক নিউরন আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। প্রিগ্যাংলিয়নিক নিউরনের তোমার যে সেল বডিটা সেটা হচ্ছে সিএনএসে থাকে, আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের যে সেল বডিটা সেটা থাকে হচ্ছে তোমার গ্যাংলিয়নে। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটা ডিভিশন, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে প্যারাসিম্প্যাথেটিক এটার গ্যাংলিয়াটা কোথা থেকে, উইদিন অর নিয়ার দ্য ইফেক্টর অর্গান, এবং এটা হচ্ছে আমাদের নর্মাল বডির যে হোমিওস্টেসিস মানে নর্মাল যে বডি ফাংশন সেটাকে আমাদের কন্ট্রোল করে অথবা মেনটেন করে, সেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক পার্ট। আর যেটা হচ্ছে সিম্প্যাথেটিক পার্ট এটার গ্যাংলিয়াটা থাকে হচ্ছে আমাদের সিএনএস এর কাছাকাছি, ঠিক আছে, সিএনএস এর কাছাকাছি। এবং এটা হচ্ছে তোমার যখন আমাদের বডি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অথবা কোনো এক্সাইটমেন্ট সিচুয়েশন যখন ফেস করে তখন আমাদের বডির যে রেসপন্সটা সেটাকে কন্ট্রোল করে হচ্ছে সিম্প্যাথেটিক ডিভিশনটা, ঠিক আছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের দুই ধরনের নিউরন থাকছে, প্রিগ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক, এবং এটার দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক পার্ট আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক পার্ট। এখন আমাদের যে তোমার
অটোনমিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্টটা কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টেও থাকে, হ্যাঁ, তখন কিন্তু এই সিস্টেমটাকে আমরা তখন বলি হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, সেটার কম্পোনেন্টটা তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের ওয়ালেও থাকতে পারে। যখন এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের ওয়ালে থাকে তখন সেটাকে আমরা রেফার করি হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এই হচ্ছে গেল হচ্ছে আমাদের যেটা ইন্ট্রোডাকশন বলতে পারো নার্ভাস সিস্টেমের অথবা নার্ভাস টিস্যুর। তাহলে এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে নিউরনের। নিউরনের সংজ্ঞাটা হচ্ছে যে অনেক সময় আমরা এটাকে স্ট্রাকচারাল ইউনিটও বলি, ফাংশনাল ইউনিট বলি। আমাদের বই এটাকে ফাংশনাল ইউনিট বলছে, তোমরা চাইলে এটাকে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট ইন বোথ সিএনএস অ্যান্ড পিএনএস। সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পিএনএস মানে হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমরা চাইলে সেলুলার এবং স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট দুটোই বলতে পারো, কোনো সমস্যা নাই। আর আমাদের বই যেহেতু এই লেকচারটা হচ্ছে আমাকে জ্যানকুরাকে বেস করে করা, তো সেই জ্যানকুরাতে লেখা হচ্ছে যে ফাংশনাল ইউনিট, দ্য ফাংশনাল ইউনিট ইন বোথ সিএনএস অ্যান্ড পিএনএস ইজ দ্য নিউরন, ঠিক আছে। তাহলে আমাদের নিউরনের যে তোমার সেল মেমব্রেনটা থাকে সেটাকে আমরা সরাসরি সেল মেমব্রেন না বলে এটাকে আমরা নিউরোলেমা বলি, ঠিক আছে। নিউরোনাল কম্পোনেন্ট হ্যাভ স্পেশাল নেম such as neurolema for the cell membrane। আর আমি এখানে যে পিকচারটা দেখিয়েছি সেই পিকচারটা ইন্টারনেট থেকে নেওয়া, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরকম অজস্র পিকচার তোমরা ইন্টারনেটে সার্চ করলেই পাবে। এটা হচ্ছে আমাদের পুরো নিউরনটার পিকচার, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে পরবর্তীতে আমি পার্টস যখন পড়াবো তখন আবার দেখিয়ে দেবো। তাহলে নিউরনের সংজ্ঞার ক্ষেত্রে এখানে খেয়াল রাখবো, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি এটা স্ট্রাকচারাল ইউনিট? না, স্ট্রাকচারাল ইউনিটও বলে, স্ট্রাকচারাল অথবা ফাংশনাল ইউনিট যেটাই বলো, অসুবিধা নাই। তবে যদি মনে করো যে স্ট্রাকচারাল লাগাতে চাও তাহলে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট এভাবে বলতে হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যে জিনিসগুলো ফলো করো সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক সময় শুধুমাত্র সিএনএস লেখা থাকে। একটা কথা বারবার মাথায় নিও যে শুধুমাত্র সিএনএসই নিউরন থাকে, তাহলে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে না? অবশ্যই সেখানে থাকে। তাহলে আমাদের দুটো সিএনএস প্লাস পিএনএসের যে ফাংশনাল ইউনিটটা সেটাকে আমরা বলছি নিউরন। তাহলে এখানকার যে তোমার নিউরোনাল কম্পোনেন্টের কিছু স্পেশাল নেম আছে, যেমন হচ্ছে আমরা নিউরনের যে সেল মেমব্রেনটা সেটাকে আমরা সরাসরি সেল মেমব্রেন না বলি হচ্ছে নিউরোলেমা। কারণ এই টার্মসগুলো বহুবার আসবে এবং আমরা এভাবেও জিজ্ঞেস করি যে তোমার সেল মেমব্রেনটার নাম কি নিউরনের, সেটা কিন্তু আলাদা করে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আসুন হচ্ছে যে মোস্ট নিউরনের তিনটা মেইন পার্টস থাকে। একটা হচ্ছে তোমার প্রথমটাই হচ্ছে সেল বডি। অবশ্যই যেহেতু এটা একটা সেলুলার ইউনিট, অবশ্যই সেখানে সেল বডি থাকবে, যেটার আরেকটা নাম হচ্ছে তোমার পেরিক্যারিয়ন, অথবা এটাকে সোমা হিসেবে আমরা বলি, ঠিক আছে। যেটার মধ্যে থাকছে তোমার নিউক্লিয়াস এবং যে সেলের যে অর্গানেলিজ সেগুলো। তাহলে সেল বডি ইট কন্টেন্স দ্য নিউক্লিয়াস অ্যান্ড মোস্ট অফ দ্য সেলস অর্গানেলিজ and it acts as a synthetic or tropic center for the entire neuron। এখানেই কিন্তু তোমার সেল বডিতে কিন্তু সব ধরনের যে সিনথেটিক যে আমাদের সিনথেসিস যে ফাংশনটা সে সব কিছুই কিন্তু আমাদের সেল বডিতেই তৈরি হবে, সেই জন্য এটাকে ট্রপিক সেন্টারও বলা হয়, ঠিক আছে। ট্রপিক সেন্টার মানে সে হচ্ছে ট্রপিক কেন বলা হয়েছে, যেমন এটা কিন্তু আমাদের পুরো নিউরনটার যে ফাংশনটা সেটা কিন্তু আমাদের সেল বডিতেই হচ্ছে। সো সেল বডির উপর কিন্তু আমাদের চারদিকে এনভায়রনমেন্টটা ডিপেন্ড করে, সেজন্য এটাকে ট্রপিক সেন্টারও বলা হয়। তাহলে তিনটা পার্টের মধ্যে হচ্ছে প্রথমটা আমাদের সেল বডি, যেটার আরেকটা নাম হচ্ছে পেরিক্যারিয়ন অর সোমা। এখানে ক্যারিয়ন বলছি এ কারণেই কারণ আমি এটাকে সিঙ্গুলার নাম্বারে বলছি, দ্যাটস আমি এটাকে পেরিক্যারিয়ন বলছি। দেন হচ্ছে তোমার ডেনড্রাইটস। এটা হচ্ছে সেল বডির চারিদিকে নিউমারাস কিছু এলংগেটেড প্রসেস থাকে which extends from the pericardium and it is specialized to receive stimuli from other neuron at unique sites called synapses। এটার ফাংশন হচ্ছে যে সেল বডি চারিদিকে কিছু নিউমারাস ইলংগেটেড কিছু প্রসেস থাকে যেটা তোমার সেল বডি থেকে এক্সটেন্ড করে এবং এদের ফাংশন হচ্ছে আদার নিউরন থেকে তোমার স্টিমুলাইটাকে রিসিভ করা। তারপরে পার্টটা হচ্ছে তোমার এক্সন। এটা একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে তোমার এক্সিস। তা এটা একটা সিঙ্গেল প্রসেস এবং এটা হচ্ছে তোমার সিনাপসে গিয়ে শেষ হয় and which is specialized to generate and conduct nerve impulses to other cell।
যেমন হচ্ছে তোমার নার্ভ, মাসল অ্যান্ড গ্ল্যান্ড সেল, ঠিক আছে, অ্যান্ড গ্ল্যান্ড সেল। এক্সন মে রিসিভ information from other neuron, information that mainly modifies the transmission of action potential to those neurons. এটা বেসিক্যালি আমাদের ইনফরমেশনটাকে কি করে, আসলে ডেন্ড্রাইটসগুলো যেটা সেটা হচ্ছে আমাদের স্টিমুলাটাকে রিসিভ করছে এবং এক্সন দিয়ে সেটা পাস হয়ে ইফেক্টর অর্গানে যাচ্ছে। এটাই হচ্ছে মেইনলি এক্সনের ফাংশন। সে আবার কিছু কিছু এক্সন কিন্তু তোমার ইনফরমেশন রিসিভ করতে পারে। এখন আসো যে নিউরনের ক্লাসিফিকেশন। হ্যাঁ, নিউরনের ক্লাসিফিকেশন আমি মাঝে মাঝে একটু কমেন্টসগুলো ফলো করার চেষ্টা করি। এটা যেহেতু একটা ক্লাস, আমাদের এই সিচুয়েশনের জন্য আমাদের এই অনলাইন ক্লাসগুলো এখন আমাদের করতে হচ্ছে। সো অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যেন ক্লাসের স্ট্যান্ডার্ডটা বজায় রাখে। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করব, আমিও চেষ্টা করব, তার সাথে সাথে তোমরাও চেষ্টা করবা, বিকজ এটা একটা ক্লাস এবং এটার স্ট্যান্ডার্ড বজায় রাখা এটা আমাদেরই রেসপন্সিবিলিটি। সো যাদের ভালো লাগবে তারা ক্লাসে থাকবা, যাদের মনে হচ্ছে যে না এখন আমাদের এটা ছাড়া অন্য ইম্পর্টেন্ট কাজ আছে তো সেটা তারা করতে যাবা। আর ইমোজি দিয়ে কোনো কিছু পোস্ট প্লিজ করো না, এটা আমি আগেও রিকোয়েস্ট করেছি। হ্যাঁ, যার হাসি পাবে, যার মনে হবে যে না ক্লাসটা ভালো লাগছে না, ইউ মে লিভ, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ আসলে এক একটা ক্লাসে কিন্তু আমাদের আমরা যারাই ক্লাস নেই না কেন আমাদের অনেক শ্রম প্লাস হচ্ছে ক্লাসটা কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে এবং সবার জন্য খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে হয়। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা যেমন চেষ্টা করছি তোমাদের জন্য, তোমাদেরকে আমাদের জন্য চেষ্টা করতে হবে। সো আমরা সবাই একটু বজায় রাখবো। যেমন সাদিয়া সুমনা, তোমার যদি মনে হয় যে ক্লাসটা খুব হাস্যকর হচ্ছে তাহলে তুমি লিভ করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট ক্লাসে থেকে ইমোজি দিও না, কারণ ইমোজি দিলে ওইটা হচ্ছে আমার মানে অ্যাট্রাকশনটা ওদিকে চলে যায়। আর আমি চাইলে কমেন্টসগুলো সোয়াইপ করে রাখতে পারি, কিন্তু আমি সোয়াইপ করি না, কারণ অনেক সময় দেখা যায় যে স্ক্রিনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে বা একটু বেশি সাইডে সরে যাচ্ছে, তখন অনেকগুলো স্টুডেন্ট এটা মিস করতে পারে। দ্যাটস ওয়াই আমি কমেন্টসটা অন রাখি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। আমার ক্লাস থেকে যদি একটা স্টুডেন্টও আমার ক্লাস থেকে যদি উপকৃত হয়, দ্যাটস এ ভেরি মাচ গ্রেট থিং ফর মি। সো আমি অবশ্যই ক্লাস চালিয়ে যাব, এটাতে কোনো অসুবিধা নেই। তবে তোমাদের যাদের ভালো লাগবে না তারা প্লিজ কাইন্ডলি ক্লাসটা লিভ করো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে নিউরনের ক্লাসিফিকেশনটা খেয়াল করো যে প্রথমেই যেটা হচ্ছে যে আমরা অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ প্রসেসের উপর ভিত্তি করে আমরা নিউরনটাকে ক্লাসিফাই করেছি ইউনিপোলার নিউরন। প্রথমটাই হচ্ছে আমাদের ইউনিপোলার নিউরন, যেটা হচ্ছে যে সিঙ্গেল একটা শর্ট এক্সন থাকে এবং এদের কোনো ডেনড্রাইটস থাকে না। এটার এক্সাম্পলটা হচ্ছে তোমার ফটোরিসেপ্টর সেলস অফ রেটিনা। যেমন আসলে ফটোরিসেপ্টর সেলগুলো কোনগুলো, যে রডস অ্যান্ড কোন সেল সেগুলো। তাহলে ইউনিপোলার নিউরন যেটা, সেটা হচ্ছে যে এদের একটা সিঙ্গেল শর্ট এক্সন থাকে এবং কোনো ডেনড্রাইটস থাকে না। বাইপোলার নিউরনের ক্ষেত্রে আসো, যেখানে একটা ডেনড্রাইট থাকবে এবং একটা এক্সন থাকবে। এদের এক্সাম্পলগুলো হচ্ছে তোমার সেন্সরি নিউরন অফ দ্য রেটিনা অ্যান্ড দ্য অলফ্যাক্টরি এপিথিলিয়াম অ্যান্ড দ্য ইনার ইয়ার, মানে ইনার ইয়ারের যে এপিথিলিয়াম প্লাস হচ্ছে যে অলফ্যাক্টরি যে এপিথিলিয়াম, এগুলোর যে মধ্যে যে সেলগুলো থাকছে, নিউরনগুলো থাকছে, সেগুলো হচ্ছে আমাদের বাইপোলার নিউরন। আচ্ছা, আমি আরেকটা জিনিস আমি স্পেশালি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি অনেকের যারা হ্যান্ড নোট তৈরি করছো, আমি রিয়েলি সারপ্রাইজড তাদের, আমি মানে ক্যাপাসিটি দেখে আমি রিয়েলি সারপ্রাইজড। অনেকে অনেক সুন্দর হ্যান্ড নোট তৈরি করছো এবং আই এম রিয়েলি ভেরি মাচ গ্ল্যাড টু সি দ্যাট। এবং এটা কিন্তু অনেক মানে এই ক্যাপাসিটি যাদের আছে তারা কিন্তু আমার মনে হয় যে তারা নিজেদের মধ্যে একটা বিশাল একটা ক্যাপাসিটি ধারণ করো। এবং আসলে একটা অনলাইন ক্লাস থেকে সেটার হ্যান্ড নোট বানানো ইট নিডস এ গ্রেট ইফোর্ট। তো যারা এটা তৈরি করে তারা অনেক কষ্ট করে তৈরি করে, তোমরা সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং আমি সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। একটা অনলাইন ক্লাস থেকে সেই স্লাইডগুলোকে হচ্ছে তোমার স্টিল করে তারপর হচ্ছে সেখান থেকে ক্লাসের ইনফরমেশনগুলো নেওয়া, ইটস রিয়েলি এ ভেরি অ্যাডমায়ারিং ইফোর্ট। এবং অবশ্যই আমি এটাকে অ্যাডমায়ার করি, তোমরা সবাই এটাকে এনকারেজ করবে এবং সবাই এই হ্যান্ড নোটসগুলো দেখবা। বিশেষ করে যারা তোমাদের জন্য প্রিপেয়ার করে দিচ্ছে তাদেরকে অবশ্যই তোমরা থ্যাঙ্কস জানাবা এবং এটা তোমাদের জন্য আরও বেশি ইজি হয়। ওকে,
তাহলে হচ্ছে আমরা নিউরনকে ক্লাসিফাই করছি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ প্রসেস হুইচ এক্সটেন্ডিং ফ্রম দ্য সেল বডি। ফার্স্টে হচ্ছে ইউনিপোলার নিউরন, দেন হচ্ছে বাইপোলার নিউরন। তারপরটা হচ্ছে মাল্টি, একটা এক্সাম থাকবে এবং 2 or more ডেন্ড্রাইটস থাকবে, মানে একটা এক্সাম থাকে আর 2 or more ডেন্ড্রাইটস থাকে। এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের মোস্ট নিউরনস যেগুলো হচ্ছে তোমার বেসিক্যালি মোটর নিউরন এবং সিএনএস এর যে কিছু ইন্টার নিউরন থাকে সেই নিউরনগুলো হচ্ছে আমাদের মাল্টিপোলার নিউরন। বেসিক্যালি আমাদের বডিতে ম্যাক্সিমামই সবই কিন্তু মাল্টিপোলার নিউরন। এরপরের এক্সাম টাইপসটা দেখো যে সিউডো ইউনিপোলার নিউরন, যেটা হচ্ছে কি দেখো এটা হুইচ ইনক্লুড দ্য অল আদার সেন্সরি নিউরন, ইচ হ্যাভ এ সিঙ্গেল প্রসেস দ্যাট বাইফার্কেটস ক্লোজ টু দ্য পেরিকেরিয়ান। মানে এটা হচ্ছে যে বেসিক্যালি একটাই প্রসেস থাকে, কিন্তু এটা তোমার পেরিকেরিয়ান মানে সোমার কাছে এসে দুইটা ভাগ, মানে জাস্ট ও ভাগ হয়ে যায়, মানে বাইফার্কেট করে, ঠিক আছে, বাইফার্কেট করে। তো এটা হচ্ছে তোমার সিউডো ইউনিপোলার নিউরন, সিউডো ইউনিপোলার নিউরন, ঠিক আছে। এটার এক্সাম্পল হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া অ্যান্ড ক্রেনিয়াল গ্যাংলিয়া। আরেকটা হচ্ছে তোমার অ্যানএক্সোনিক নিউরন, এটা অনেকেই দেয়, অনেকেই মানে ক্লাসিফিকেশনে উল্লেখ করে না, তবে আমাদের জ্যানপুরাতে এটা কথাটা উল্লেখ রয়েছে। অ্যানএক্সোনিক নিউরন যেটা হচ্ছে অনেকগুলো ডেন্ড্রাইটস আছে বাট কোনো ট্রু এক্সন নাই, এবং এরা কোনো অ্যাকশন পটেনশিয়াল কোনো তৈরি করে, মানে এদের দ্বারা কোনো অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হবে না, বাট এরা কি করতে পারে তোমার যে ইলেকট্রিক্যাল যে চেঞ্জ হয় একটা নিউরনের মধ্যে সেটাকে কিন্তু সে রেগুলেট করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানএক্সোনিক নিউরন। তাহলে দেখো কি কি আসছে, ইউনিপোলার নিউরন, দেন হচ্ছে বাইপোলার নিউরন, দেন মাল্টিপোলার নিউরন, দেন সিউডো ইউনিপোলার অ্যান্ড অ্যানএক্সোনিক নিউরন। আমরা প্রত্যেকটার সাথেই একটা করে এক্সাম্পল দিব, ঠিক আছে, একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। অ্যানএক্সোনিক নিউরনের আসলে সেরকম কোনো মানে এক্সাম্পল আমি পাইনি, দ্যাটস এখানে উল্লেখ করা হয় নাই যে অ্যানএক্সোনিক নিউরন কোনগুলো। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমাদের পিকচারটা, যেটা হচ্ছে এটা হচ্ছে দেখো অ্যানএক্সোনিক নিউরন। এদের অনেকগুলো ডেন্ড্রাইটস আছে, সেল বডি আছে, বাট এদের কিন্তু কোনো এক্সান নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ইউনিপোলার নিউরন, দিস ইজ দ্য বাইপোলার অ্যান্ড দিস ইজ দ্য সিউডো ইউনিপোলার। দেখো এখানে কিন্তু প্রসেসটা সেল বডির কাছে এসে শুধুমাত্র বাইফার্কেট করেছে, শুধুমাত্র বাইফার্কেট করেছে, আর কিছুই না। আর এখানে হচ্ছে এটা মাল্টিপোলার নিউরন। আমরা যখন ক্লাসিফিকেশনটা আমাদের পরীক্ষায় আসে যে ক্লাসিফাই দ্য নিউরন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল প্রসেস, এভাবেও আসে, আবার অনেক সময় আসে অ্যাকর্ডিং টু দ্য পোলারিটি, অ্যাকর্ডিং টু দ্য পোলারিটি এভাবেও আসে। তো তোমরা যখন এই কোশ্চেনটার অ্যান্সার দিবা তখন কিন্তু অবশ্যই এটার সাথে আমাদেরকে ইমেজটা উল্লেখ করে দিতে, মানে ইমেজটা অ্যাড করে দিতে হবে, তাহলে অনেক সুন্দর পুরো মার্কসটাই তোমরা ক্যারি করতে পারবা। এখন আসো ফাংশনালি আমরা নিউরনটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সেন্সরি নিউরন আর একটা হচ্ছে মোটর নিউরন। সেন্সরি নিউরনগুলো হচ্ছে অ্যাফারেন্ট নিউরন, দেয়ার ফাংশন ইজ টু রিসিভ স্টিমুলাই ফ্রম দ্য রিসেপ্টর থ্রু আউট দ্য বডি। মানে এদের কাজই হচ্ছে তোমার সেন্সরি মানে সেন্সরি যে ফাংশনটা বা স্টিমুলাইগুলো এগুলোকে হচ্ছে রিসিভ করা। আর মোটর নিউরন যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ইফারেন্ট নিউরন, এবং এগুলো কি করে, ইট সেন্ডিং ইম্পালসেস টু দ্য ইফেক্টর অর্গান such as muscle fiber and glands। এদের ফাংশন হচ্ছে তোমার ইম্পালসটাকে ইফেক্টর যে অর্গান থাকে যেমন মাসল ফাইবার, গ্ল্যান্ডস, এগুলোতে হচ্ছে তোমার ইম্পালসটাকে সেন্ড করা। এটা হচ্ছে আমাদের মোটর নিউরনের ফাংশন। তো সোমাটিক মোটর নার্ভ, দে আর আন্ডার ভলান্টারি কন্ট্রোল অ্যান্ড টিপিক্যালি ইনারভেট দ্য স্কেলিটাল মাসল। অ্যান্ড অটোনমিক যে মোটর নার্ভটা সেটা হচ্ছে আসলে ইনভলান্টারি এবং আনকনশিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য গ্ল্যান্ড, কার্ডিয়াক মাসল অ্যান্ড মোস্ট অফ দ্য স্মুথ মাসল। এটা আমরা আগে অলরেডি পড়ে ফেলেছি, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন। আরেকটা হচ্ছে যে ইন্টারনিউরন, একটা হচ্ছে আমাদের ফাংশনালি আমরা পাচ্ছি সেন্সরি, মোটর, আর একটা হচ্ছে ইন্টারনিউরন। ইন্টারনিউরন আসলে বেসিক্যালি এটা একটা মানে রিলেশনশিপ এস্টাবলিশ করে অ্যামং দ্য আদার নিউরন, ফর্মিং দ্য কমপ্লেক্স ফাংশনাল নেটওয়ার্ক অর সার্কিটস ইন দ্য সিএনএস। এবং এই ইন্টারনিউরনগুলো হতে পারে মাল্টিপোলার অথবা হতে পারে অ্যানএক্সোনিক, এবং এটা কিন্তু বেসিক্যালি 99% অ্যাডাল্টের ক্ষেত্রে 99% নিউরনের মধ্যেই কিন্তু সবগুলো আমাদের দেখা যাচ্ছে যে ইন্টার নিউরন। এখানে আমি একটা ছবি অ্যাড করেছি, দেখো এটা হচ্ছে আমাদের সেন্সরি নিউরন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টার নিউরন,
আর এটা হচ্ছে মোটর নিউরন। এই ইন্টার নিউরন দিয়ে কিন্তু তোমার সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মধ্যে একটা কানেকশন মেনটেন হচ্ছে। সো এই জন্য এটা একটা ফাংশনাল সার্কিট হিসেবে কাজ করে, ফাংশনাল সার্কিট হিসেবে কাজ করে। এবং আমাদের বডির ম্যাক্সিমামই নিউরনগুলোই হচ্ছে কিন্তু 99% নিউরন অ্যাডাল্টের ক্ষেত্রে সবগুলো হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে 99% নিউরনই হচ্ছে ইন্টার নিউরন। আচ্ছা, এখন আসো অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য এক্সান। অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ এক্সানের উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ওয়ান ইজ গলজি টাইপ 1 অ্যান্ড সেকেন্ড ইজ গলজি টাইপ 2। দ্য গলজি টাইপ 1 যেটা, সেটা হচ্ছে এদের একটা লং এক্সন থাকবে এবং একটা লং সোমা থাকবে, মানে বডি। আর এটার এক্সাম্পল হচ্ছে পিরামিডাল সেল অফ সেরেব্রাল কর্টেক্স, পারকেনজি সেল অফ সেরেবেলার কর্টেক্স এবং অল দ্য মোটর নিউরন। তাহলে দেখো যে যারা অলরেডি সেরেব্রাল বা সেরেবেলাম যেটা অলরেডি যারা পড়ে ফেলেছো তারা তো বুঝতেই পারছো যে কোন সেলগুলো। এবং যারা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা তো এখনও এই সিস্টেমে আসো নাই, তারা জাস্ট মুখস্থ করে ফেলবা আপাতত যতক্ষণ না পর্যন্ত তোমরা ব্রেন অ্যান্ড আইবলটা শুরু করেছো। তো পিরামিডাল সেল, সেরেব্রাল কর্টেক্সে যে সেলটা থাকে সেটা হচ্ছে আমাদের পিরামিডাল সেল, এবং সেরেবেলার কর্টেক্সে যে সেলটা থাকে সেটার নাম হচ্ছে পারকেনজি সেল। আর গলজি টাইপ 2 যেটা, সেটা হচ্ছে আমাদের এটার একটা শর্ট এক্সাম থাকবে এবং এটা কিন্তু সেল বডির কাছে এসে শেষ হয়ে যাবে, খুব কাছাকাছি শেষ হয়ে যায়। এটার এক্সাম্পল হচ্ছে ইন্টারনিউরন অফ দ্য স্পাইনাল কর্ড। আচ্ছা, এখন হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য পজিশনের উপর ডিপেন্ড করে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আর অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য ডেন্ড্রাইটিক ফিল্ডস অ্যান্ড ব্রাঞ্চিং প্যাটার্ন, এটার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করছি স্টিলেট নিউরন, পিরামিডাল নিউরন, ফিউসিফর্ম অ্যান্ড গ্লোমেরুলার নিউরন। এগুলো আসলে বেসিক্যালি ব্রাঞ্চিং প্যাটার্ন এবং ডেন্ড্রাইটসের যে শেপগুলো, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশনটা করেছি, যে স্টিলেট, পিরামিডাল, ফিউসিফর্ম, গ্লোমেরুলার, এগুলো সবই হচ্ছে আসলে স্ট্রাকচারাল। এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশনটা করেছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি নিউরনের ক্লাসিফিকেশন। এখন হচ্ছে দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তোমার যে নিউরনের যে সেল বডিটা, এটা থাকে হচ্ছে গ্রে ম্যাটারে, আর এদের এক্সনটা থাকে হচ্ছে তোমার হোয়াইট ম্যাটারে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমাদের সেল বডিজ যেটা, সেল বডিজটা আমরা পাই হচ্ছে গ্যাংলিয়াতে। ঠিক আছে, সেল বডিজগুলো আমরা গ্যাংলিয়াতে পাই। এটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমি নোট দিয়ে দিয়েছি, 3টা স্টার দিয়ে আমি এটা নোটেড করে দিয়েছি। এই কথাগুলো আমাদের নার্ভাস সিস্টেমের সময় আমরা অহরহ আমরা বলে থাকি, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, তারপরে গ্যাংলিয়া, এই কথাগুলো আমরা প্রায়শই উচ্চারণ করে থাকি। সেগুলো সম্পর্কে যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য এটা কিন্তু নোটেড দেওয়া। এটার সাথে তোমার ক্লাসিফিকেশনের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ইম্পর্টেন্ট একটা কথা, সেটাকে নোট ডাউন করে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এখন আসলে হচ্ছে যে আমরা যতক্ষণ নিউরন পড়লাম, নিউরনের যে স্ট্রাকচারটা ফার্স্টে আসে হচ্ছে তোমার সেল বডি। এটা তো আমি আগে বলেছি যে সেল বডির আরেকটার নাম হচ্ছে পেরিকেরিয়াম, অথবা এটাকে সোমা নামেও ডাকা হয়। তাহলে দেখো নিউরোনাল যে সেল বডি, সেখানে কি থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে এবং এদের চারিদিকে হচ্ছে তোমার সাইটোপ্লাজমগুলো থাকে। এবং এটা কিন্তু আমরা জানি যে এটা একটা ট্রপিক সেন্টার হিসেবে কাজ করে, কারণ আমাদের একটা নিউরনকে মানে খুব সুন্দরভাবে রান করানোর জন্য যেসব আমাদের প্রোডাক্টস দরকার সবগুলোই আমাদের সেল বডিতে তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা টিপিক্যাল নিউরনের যে তোমার নিউক্লিয়াসটা, সেটা হচ্ছে টিপিক্যালি কীরকম থাকবে, লার্জ থাকবে এবং এটা ইউক্রোমাটিক নিউক্লিয়াস। ঠিক আছে, ইউক্রোমাটিক নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভিতরে একটা প্রমিনেন্ট নিউক্লিওলাস থাকে, যেটার ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে ইট হ্যাজ ইন্টেন্স সিনথেটিক অ্যাক্টিভিটি। একটা টিপিক্যাল নিউরনের ক্ষেত্রে আমরা যে নিউক্লিয়াসটা পাচ্ছি, নিউক্লিয়াসটা অনেক বড় থাকবে এবং এটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিক নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাসটা থাকে সেটা হচ্ছে একটা খুবই প্রমিনেন্ট, মানে দেখলেই যেন বোঝা যায় এমন। আর এদের যে সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে ফ্রি পলিরাইবোজোম থাকে, এবং এছাড়া থাকে হচ্ছে তোমার হাইলি ডেভেলপড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানেই থাকবে, আমি আগেও বলেছি ক্লাসে যে যেখানে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে সেখানে বুঝতে হবে যে এদের ফাংশনই হচ্ছে তোমার প্রোটিন সিনথেসিস করা। ঠিক আছে, এদের ফাংশনই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, প্রোটিন প্রোডাকশন করা বেসিক্যালি।
এবং এই প্রোটিনটাকে শুধুমাত্র তারা তৈরি করবে না, তারা এটাকে ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে, প্লাস হচ্ছে সিক্রেশন, এই সবগুলোই হচ্ছে আমাদের ইন্ডিকেট করছে। অ্যান্ড হিস্টোলজিক্যালি আমরা এই রিজিয়নটাকে যে তোমার কনসেন্ট্রেটেড রাফ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম এবং আদার যে পলিজম আছে, এই রিজিয়নটাকে আমরা কীরকম দেখতে পাই, বেজোফিলিক, এরকম আমরা দেখতে পাই হচ্ছে বেজোফিলিক, এবং এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটোফিলিক সাবস্ট্যান্স, অথবা নিজেল সাবস্ট্যান্স, অথবা নিজেল বডিজ, অথবা নিজেল গ্র্যানিউলস, ঠিক আছে, এটাকে আমরা বিভিন্ন নামে ডাকি। তবে মানে বেশি আমরা আমাদের কাছে বেশি হচ্ছে তোমার পপুলার হচ্ছে নিজেল সাবস্ট্যান্স অথবা নিজেল বডিজ, এই নামে আমরা বেশি ডাকি। এটা আসলে কিছুই না, এটা নিজেল বডিজটা হচ্ছে যে এই এরিয়াটাকে আমরা যখন হিস্টোলজিক্যালি স্টেইন করি তখন হচ্ছে এই কনসেন্ট্রেটেড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আদার্স যে পলিজমগুলো আছে সেগুলোকে আমরা বেসোফিলিক দেখতে পাই, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসোফিলিক থাকে। এটাকেই আমরা বলি হচ্ছে ক্রোমাটোফিলিক সাবস্ট্যান্স অথবা নিজেল সাবস্ট্যান্স। এটা কিছু না, এটা হচ্ছে পুরোটাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই তোমার ম্যাটেরিয়ালগুলো সেল বডিতে যেসব ম্যাটেরিয়ালের কথা আমরা উল্লেখ করেছি, এই ম্যাটেরিয়ালগুলো কতটুকু পরিমাণে থাকবে এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমরা নিউরনটা কী ধরনের নিউরন এবং এদের ফাংশনাল স্টেটটা কীরকম পর্যায়ে আছে, যেমন হচ্ছে, এবং পার্টিকুলারলি আমরা আসলে দেখি নর্মালি যেটা, সেটা হচ্ছে মোটর নিউরনের ক্ষেত্রে এই যে সেলুলার যে ম্যাটেরিয়ালগুলো, সেল বডিতে যে ম্যাটেরিয়ালগুলোর কথা উল্লেখ করলাম, এগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। যেমন গলজি অ্যাপারেটাসটা, যেটা গলজি অ্যাপারেটাসটা তোমরা সেল বডির কাছাকাছি পাবে, মানে শুধু সেল বডিতেই পাবে, কিন্তু মাইটোকন্ড্রিয়াটা পুরো সেল জুড়েই আমরা মাইটোকন্ড্রিয়া পাচ্ছি, এবং খুব বেশি থাকে হচ্ছে তোমার এক্সন টার্মিনালে। এবং আমরা যে তোমার সেল বডি প্লাস হচ্ছে এদের যে সেলের চারিদিকে যে প্রসেসগুলো, এগুলোর মধ্যে আমরা বেসিক্যালি কি পাই, সাইটোস্কেলিটন বেশি পাই। সাইটোস্কেলিটনের মধ্যে যেমন মাইক্রোটিবিউল, তারপর হচ্ছে তোমার একটিন ফাইলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফাইলামেন্ট আমরা বেশি পরিমাণে পাই, ঠিক আছে, বেশি পরিমাণে পাই। এবং এই ক্ষেত্রে নিউরনের ক্ষেত্রে আমরা এগুলোকে বলি হচ্ছে নিউরোফিলামেন্ট, এগুলোকে আমরা বলি হচ্ছে নিউরোফিলামেন্ট। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা নিউরোফিলামেন্টগুলোকে আমরা যখন তোমার সিলভার স্টেইন করব তখন হচ্ছে এগুলোকে, এই নিউরোফিলামেন্টগুলোকে আমরা তখন লাইট মাইক্রোস্কোপের নিচে যখন দেখি তখন এগুলাকে আমরা নিউরোফিব্রিল হিসেবে উল্লেখ করি, ঠিক আছে, নিউরোফিলামেন্টস না বলে তখন আমরা নিউরোফিব্রিল বলি, কিন্তু বোথ আর দ্য সেম স্ট্রাকচার। এছাড়া আমরা কি পাই, কিছু পিগমেন্টেড ম্যাটেরিয়াল পাই, যেমন হচ্ছে তোমার লাইপোফিউসিন, এছাড়া কিছু রেসিডুয়াল বডিজ থাকে। এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল স্ট্রাকচার অফ দ্য সেল বডি। ওকে, আচ্ছা, এখন আসো হচ্ছে অঙ্কুর, আমি তোমার অ্যান্সারটা আমি পরে দিচ্ছি, ক্লাসটা জাস্ট একটু একটু আগাই নিয়ে আমি তোমার অ্যান্সারটা দিচ্ছি। এরপর আসো হচ্ছে ডেনড্রাইটসগুলো হচ্ছে টিপিক্যালি এরা থাকে হচ্ছে তোমার শর্ট স্মল প্রসেস দ্যাট ইমার্জিং অ্যান্ড ব্রাঞ্চিং অফ দ্য সোমা। এটা আসলে কিছু শর্ট প্রসেস থাকে যেটা হচ্ছে তোমার সেল বডি থেকে তোমার ইমার্জ করে, এবং ইমার্জ করে তারা নিজেদের মধ্যে ব্রাঞ্চিং করে, ঠিক আছে, এবং এটার কাজ হচ্ছে আমরা আগে পড়েছি যে এটা হচ্ছে তোমার সিগন্যালটাকে রিসেপশন করবে, মানে রিসিভ করবে, প্লাস হচ্ছে এটাকে প্রসেসিং করবে। এইটাই হচ্ছে তোমার ডেনড্রাইটসের মেইন ফাংশন। এবং এই যে তোমার ডেনড্রাইটসের যে লার্জ নাম্বার এবং এদের এক্সটেন্সিভ আর্বোরাইজেশন, এটা কি করে, একটা সিঙ্গেল নিউরন সে কিন্তু তোমার বিভিন্ন নার্ভ সেল থেকে, একটা সিঙ্গেল নিউরন কিন্তু একটা, কিন্তু সে বিভিন্ন নার্ভ সেল থেকে স্টিমুলেশন কি করতে পারে, রিসিভ করতে পারে, এবং এটাকে সে ইন্টিগ্রেট করতে পারে। আচ্ছা, এখন আসো যে এই যে তোমার ডেনড্রাইটসগুলো যখন ব্রাঞ্চিং হতে থাকে তখন সে কিন্তু আস্তে আস্তে তত থিনার হতে থাকে, হ্যাঁ, এবং ডিস্টালি গেলে আমরা সাইটোস্কেলিটাল যে কম্পোনেন্টটা বা এলিমেন্টটা, এটা আমরা খুব বেশি পরিমাণে পাই। এখন ইন দ্য সিএনএস মোস্ট সিনাপস অন দ্য ডেনড্রাইটস অকার অন ডেনড্রাইটিং স্পাইন। এই ডেনড্রাইটিং স্পাইন, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে ডেনড্রাইটিং স্পাইন জিনিসটা কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা ডাইনামিক মেমব্রেন, যেটা তোমার ডেনড্রাইটস থেকেই একটা প্রোট্রুশনের মতো বের হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেনড্রাইটিং স্পাইন। এটা ডেনড্রাইটসেরই একটা অংশ,
এটা বেসিক্যালি ডেন্ড্রাইটসের যে মেমব্রেন থাকে সেই মেমব্রেনই একটা প্রোট্রুশন হিসেবে বের হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেন্ড্রাইটিং স্পাইন। এখানেই বেসিক্যালি হচ্ছে তোমার সিনাপসগুলো সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু তুমি কখনোই নর্মাল আন্ডার মাইক্রোস্কোপের নিচে আমাদের দেখা যায় না, এটাকে হচ্ছে সিলভার স্টেইনিং করে অথবা কোনোফোকাল অথবা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা এইটাকে দেখতে পাই। এবং এই যে ডেন্ড্রাইটিং স্পাইনগুলো, এটাই বেসিক্যালি আমাদের কি হিসেবে কাজ করে দেখো, ইট সার্ভ অ্যাজ দ্য ইনিশিয়াল প্রসেসিং সাইট ফর সিনাপটিক সিগন্যালস অ্যান্ড অকার্স ইন ভার্স্ট নাম্বার, মানে অনেক প্রচুর পরিমাণে থাকে ডেন্ড্রাইটিং স্পাইন। অ্যান্ড ডেন্ড্রাইটিক স্পাইন মরফোলজি ডিপেন্ডস অন দ্য একটিন ফিলামেন্টস, মানে ডেন্ড্রাইটিং যে স্পাইনটা এটা বেসিক্যালি তৈরি হচ্ছে আমাদের একটিন ফিলামেন্টস থেকে, একটিন ফিলামেন্টস দিয়ে। এটা হচ্ছে তো এটা তো বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে আমাদের ডেন্ড্রাইটস, এগুলো হচ্ছে ডেন্ড্রাইটস। আর এখানে দেখো এটা কিন্তু যে ছবিটা নেওয়া হয়েছে এরকম কোনো ছবি আমরা ইয়েতে পাইনি, তবে এটা হচ্ছে যে যখন আমরা একটা তোমার স্পেশাল স্টেইনিং করে নিয়েছি তখন দেখো এই যে এগুলো কিন্তু আমাদের ডেন্ড্রাইটস। আর এই যে দেখো এই যে এখানে দেখো ডেন্ড্রাইটস থেকে কিছু প্রোট্রুশনের মতো বের হয়েছে, ঠিক আছে, এগুলোকে আমরা বলছি ডেন্ড্রাইটিং স্পাইন। ডেন্ড্রাইটিক স্পাইনটা কিন্তু বেসিক্যালি আমাদের ইনিশিয়াল প্রসেসিং সাইট, ইনিশিয়াল প্রসেসিং সাইট অফ দ্য সিনাপটিক সিগন্যালস, অফ দ্য সিনাপটিক সিগন্যাল। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ম্যাক্সিমাম, এই যে দেখো এগুলো কিন্তু সবই আমাদের ডেন্ড্রাইটিং স্পাইন, এই যে দেখো ডেন্ড্রাইটিং স্পাইন, তার মানে এগুলো প্রচুর পরিমাণে থাকে। এই ডেন্ড্রাইটিং স্পাইনের কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়, হ্যাঁ খুব র্যাপিডলি চেঞ্জ হয়। এবং এটাই হচ্ছে তোমার একটা কি ইম্পর্টেন্স ইন দ্য কনস্ট্যান্ট চেঞ্জ অফ দ্য নিউরাল প্লাস্টিসিটি। নিউরাল প্লাস্টিসিটিটা কি, আমাদের যখন আমরা ইন্টারভিউটারের লাইফে থাকি তখন কিন্তু আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট একরকম থাকে, এবং যখন হচ্ছে আমরা মানে বাচ্চাটা যখন ইন্টারভিউটারের লাইফ শেষ করে যখন তার বার্থ হয়ে গেল তখন কিন্তু সে কী করে, সেলুলার অ্যাডাপ্টেশন হয়, মানে সে আস্তে আস্তে জিনিসগুলো শিখতে শুরু করে এবং তার লার্নিং যে মানে লার্নিং যে অ্যাটিটিউড সেটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। এবং তার বাচ্চাটার মধ্যে কিন্তু তখন কিছু মেমোরি প্রডিউস হয়, ঠিক আছে। তুমি কিন্তু মায়ের পেটে কীরকম ছিল সেই মেমোরি কিন্তু তোমার নাই, ঠিক আছে। আমরা যখন বড় হতে থাকি তখন কিন্তু আমরা ইন্টারভিউ লাইফে কেমন একটা এনভায়রনমেন্টে ছিলাম সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না, কিন্তু পরবর্তীতে যখন আফটার বার্থ যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার আস্তে আস্তে মেমোরি ডেভেলপ করে। এগুলোকে আমরা বলি, এই যে চেঞ্জগুলো হচ্ছে এগুলোকে আমরা বলি হচ্ছে নিউরাল প্লাস্টিসিটি। এবং এই যে ডেন্ড্রাইটিক স্পাইনের মধ্যে যে খুব চেঞ্জ হয়, এই চেঞ্জটাই হচ্ছে আসলে এই নিউরাল প্লাস্টিসিটির জন্য খুব একটা কি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, আমাকে একজন বলছো যে অঙ্কুর, হ্যাঁ স্লাইডগুলো গুগল ড্রাইভে দেওয়ার জন্য, আসলে বেসিক্যালি আমি আমার স্লাইডগুলো, এটা একটা লেকচার, হ্যাঁ এটা তোমাদের ম্যাডামকে তৈরি করতে হয় এবং সব কিছু কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট না। এখানে এমন কিছু কথা থাকে যা আমার নিজের জন্য, আমি নিজেও যখন আমার দরকার পড়ে বা আমার যখন আমার মনে হয় যে না আমি এখন ক্লাসের প্রিপারেশন নেব, আমি চট করে এটা দেখে চলে যাই। সো একটা নিজের তৈরি করা জিনিসটা আসলে গুগল ড্রাইভে দিয়ে দেওয়া, মানে এটা হচ্ছে যে গুগল ড্রাইভে দিয়ে দিলে জিনিসটা হচ্ছে যে খুব অ্যাভেলেবল হয়ে যাবে। অনেক কিছু কথা থাকবে যেটা হয়তো আমি এখানে উল্লেখ করেছি, আমি ম্যাক্সিমাম কথাই আমি বই থেকে নিই। আমি তোমাদেরকে আগে বলেছি যে তোমাদের ম্যাডাম হচ্ছে যা কিছু করছে এখানে সবই কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার। এটা কিন্তু এমন কিছু না যে তোমরা এই কথাগুলো অ্যাভেল করতে পারবে না, এগুলো প্রত্যেকটা কথাই তোমার বই থেকে নাও, কোনোটাই বইয়ের বাইরের কথা না, সব টোটাল লেকচারটাই বইয়ের থেকে তুলে ধরা। কারণ আমি যেন তোমাদের জন্য লেকচারটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়, অনেক বেশি ইনফরমেটিভ হয়, সেই জন্য আমি বই থেকে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা আমার একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। আর এছাড়া আমরা এমন কিছু আমরা হয়তো আরেকটু বেশি বড় বড় বই আমাদের কাছে অ্যাভেল থাকে, তো সেখান থেকে আমরা কিছু নিয়ে আমাদের লেকচারটা প্রিপেয়ার করি। তো সো আসলে গুগল ড্রাইভে দেই না, কারণ এটা এমন অনেক কিছু কথাবার্তা লেখা থাকে, অনেক সময় অনেক ইলাবোরেটিভ কথাবার্তা লেখা থাকে। সো সব কিছু সবার জন্য দিলে মানে সব লেভেলের জন্য সবটা না, ঠিক আছে। এখন মনে করো যে যখন হচ্ছে একটা ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ারের বাচ্চা যখন সব কিছু পড়বে তখন কিন্তু তার মাথা আউলিয়ে যাবে, কারণ সব কিছু সে নিতে পারবে না। কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে। সো আমি কিন্তু এই কথাগুলো আমি বলে দিই। সো এই জন্যই আসলে এই লেকচারটা এভাবে দেওয়া হয় না। হ্যাঁ আমার মনে হয় যে আমি যে ক্লাসটা করছি, বা তোমরা যদি মনে করো যে না আমাদের টাইমটা কনভিনিয়েন্ট হচ্ছে না, হতেই পারে সময় তোমরা ব্যস্ত থাকতে পারো, কোনো সমস্যা নেই। এই জন্যই আসলে অনলাইন ক্লাস নেওয়ার সুবিধাই এটা,
যে এই ক্লাসগুলো হচ্ছে সবই আমাদের হচ্ছে তোমার সেভ করা থাকে, তোমরা তোমাদের কনভিনিয়েন্ট টাইমে এটা দেখে নিবা। আর প্রত্যেকটা ক্লাসের পরে আমি দেখতে পাচ্ছি যে হ্যান্ড নোট তৈরি হয়ে যাচ্ছে, সো এটা আরও বেশি ইজি হচ্ছে, তোমরা এখান থেকে নামিয়ে নিতে পারো, ওইটা আরও বেশি ভালো, কারণ আমি কিন্তু হ্যান্ড নোটগুলো সবগুলো আমি চেক করে দিই, সো তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এই হচ্ছে আসল কারণ, এটাই হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে বা অনেকে আমার কাছে চায়, আসলে লেকচারটা কখনো ভাবে কারো কাছে দেওয়া হয় না, আর আমি আসলে ঘুরিয়ে ফিরে কথা বলা মানে আমি বলতে পারি না, সো আমি মানে আমার যেটা আসলে কথা আমি সেটা সবার কাছে বলে দিলাম, সো আমার মনে সবাই ব্যাপারটা বুঝতে পারবা। আচ্ছা, এখন আসো এক্সন যেটা, সেটা হচ্ছে সব নিউরনেরই ম্যাক্সিমাম নিউরনেরই হচ্ছে তোমার অনলি একটা এক্সন থাকে, হ্যাঁ, এবং এটা তোমার ডেনড্রাইটসের থেকে টিপিক্যালি লঙ্গার হয়। এক্সনটা ডেনড্রাইটসগুলোর থেকে বেসিক্যালি লঙ্গার হয়, এবং তোমার এক্সোনাল প্রসেস ভেরি ইন লেন্থ অ্যান্ড ডায়ামিটার অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ নিউরন। আসলে নিউরনের টাইপটার উপর ডিপেন্ড করবে যে এক্সনটার লেন্থ এবং ডায়ামিটারটা কেমন হবে, ঠিক আছে। আচ্ছা, দ্য প্লাজমা মেমব্রেন, এক্সনের যে প্লাজমা মেমব্রেন সেটাকে আমরা বলছি এক্সোলিমা, এটাকে আমরা বলছি এক্সোলিমা, এবং এক্সোলিমার ভিতরে যে কন্টেন্টসগুলো থাকে সেগুলোকে আমরা বলছি এক্সোপ্লাজম, হ্যাঁ, সাইটোপ্লাজমটাকে আমরা আসলে বলছি এক্সোপ্লাজম। আর এক্সনটা তোমার সেল বডির একটা জায়গা থেকে তোমার অরিজিনেট করে, যেটার শেপটা হচ্ছে পিরামিডাল শেপ, সেটাকে আমরা যাচ্ছি এক্সন হিলক হিসেবে, সেটার নাম হচ্ছে এক্সন হিলক, ঠিক আছে, এক্সন হিলক। আমার একটা মুদ্রা দোষ হচ্ছে, আমি কথায় কথায় ঠিক আছে বলি, হ্যাঁ, সো আমি যখন আমার লেকচারগুলো আবার পরবর্তীতে শুনি তখন আমি দেখছি যে আমি অনেকবার ঠিক আছে বলছি, সো আসলে মানুষের কিছু মুদ্রা দোষ থাকে, সবাই এগুলাকে মনে করবা যে ইটস আ লেকচারের পার্টি, এরকম করে একটু মনে করে নিবা, আসলে মানে ঠিক আছে আমার ক্লাসে বলতে বলতে এটা অভ্যাস হয়ে গেছে। আর এক্সনের যে নাম্বারটা, এক্সন আসলে তোমার ব্রাঞ্চ করে না, খুব একটা এদের ব্রাঞ্চিং টেন্ডেন্সিটা এক্সনের মধ্যে থাকে না, ডেনড্রাইটসের কিন্তু আমাদের ব্রাঞ্চিং টেন্ডেন্সি থাকে, তবে এক্সন হচ্ছে যখন শেষ হয়ে আসতে থাকে, মানে টার্মিনালি তারা একটা আর্বোরাইজেশন করে। আর্বোরাইজেশন মানে হচ্ছে যে ওরা যে ব্রাঞ্চগুলো তৈরি করছে বা ব্রাঞ্চিং যে প্যাটার্নটা, সেটাকে আমরা বলছি আর্বোরাইজেশন, ওকে। এখন আসো যে এক্সন অফ ইন্টারনিউরন অ্যান্ড সাম মোটর নিউরন অলসো হ্যাভ মেজর ব্রাঞ্চেস কল্ড কোলাটেরালস। ইন্টারনিউরন এবং কিছু মোটর নিউরন আছে যাদের হচ্ছে কিছু মেজর ব্রাঞ্চেস আছে, যেগুলোকে আমরা বলছি কোলাটেরালস, এবং এগুলো হচ্ছে তোমার এন্ড হয় কোথায়, সব কিছুরই এন্ডিং হয় হচ্ছে তোমার সিনাপসে গিয়ে, সব কিছুরই এন্ডিং হবে হচ্ছে তোমার সিনাপসে গিয়ে, এক্সনের এন্ডিংটা হচ্ছে তোমার সিনাপসে হয়। এবং এটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সন হিলক, এটা হচ্ছে এক্সন হিলক, দেখো এটা সেল বডির কাছে একটা পিরামিডাল শেপ একটা এরিয়া, যেখান থেকে আমাদের এক্সনটা শুরু হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে এক্সন হিলক, ঠিক আছে। এবং এটা পুরো একটা সিঙ্গেল প্রসেস, এবং এরা যখন শেষ হয়ে যাচ্ছে তখন দেখো এরা কি করছে, আর্বোরাইজেশন করছে, মানে এদের কিছু ব্রাঞ্চিং হচ্ছে, এই ব্রাঞ্চিংটাকে আমরা বলছি টেলোডেন্ড্রিয়া, এই ব্রাঞ্চিংটার নাম হচ্ছে টেলোডেন্ড্রিয়া। এবং একদম এন্ডে গিয়ে দেখো এখানে একটা ডাইলিটেশন হচ্ছে, যেটার নাম হচ্ছে টার্মিনাল বাটন। Each small axonal branch ends with a dilatation which is called terminal button that contacts the another neuron or non-nerve cell at a synapse to initiate an impulse in that cell. এটা হচ্ছে তোমার যে শেষ হয় হচ্ছে তোমার অন্য একটা নিউরনে শেষ হতে পারে, অথবা যে কোনো একটা নার্ভ সেলে গিয়ে শেষ হতে পারে, গিয়ে আসলে বেসিক্যালি সে এই সেলের মধ্যে একটা ইম্পালসের ইনিশিয়েট করবে, সেই যেই সেলের এক্সন, সেই সেলের মধ্যে সে একটা ইম্পালস ইনিশিয়েট করবে, এটাই হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন। আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে সিনাপস, হ্যাঁ, এখানে যেমন দেখো আমি দুটো স্লাইড লাভ দিয়ে চলে গেলাম, এটা কেন, যে নার্ভ ইম্পালসটা আমাদের এই হিস্টোলজির ক্ষেত্রে আমাদের খুব একটা বেশি দরকার নাই, সো আমি এখানে যাব না, আমি সরাসরি সিনাপসে চলে যাব, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হিস্টোলজির ক্ষেত্রে আর গ্রসের ক্ষেত্রে, কারণ গ্রসের ক্ষেত্রে কিন্তু আমরা যখন নার্ভাস সিস্টেমটা পড়ি তখন আমরা অনেক ইলাবোরেশন করে পড়ি,
হ্যাঁ, তো আর হিস্টোলজির ক্ষেত্রে বেসিক্যালি আমাদের আন্ডার মাইক্রোস্কোপের নিচে কী কী স্ট্রাকচার থাকে সেটাই আমাদের জন্য বেসিক্যালি বেশি ইম্পর্ট্যান্ট। আর এই যে তোমাদের টপিকসগুলো পড়াচ্ছে, যেমন হচ্ছে আমরা পড়লাম তোমার নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে আমরা নিউরন পড়লাম, নিউরনের স্ট্রাকচার, নিউরনের ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সো এই জিনিসগুলো আমাদেরকে নার্ভাস টিস্যুতে আসলে এই জিনিসগুলো আমাদেরকে বারবার বলা হয়েছে, এবং জ্ঞান করে তো এই টপিকসগুলো বেশি বেশি হাইলাইট করা হয়েছে যেগুলো আমাদের হিস্টোলজিতে আসে। আর নার্ভাস সিস্টেম যখন আমরা পড়াবো, থার্ড কার্ডে হচ্ছে তোমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে আরেকটু ইলাবোরেশন করে পড়াবো, আরেকটু স্ট্রাকচারাল এবং আরেকটু ইলাবোরেশন করে পড়ানো হয়, এই হচ্ছে ডিফারেন্স। তো এখন আসা হচ্ছে সিনাপস। সিনাপস হচ্ছে কাকে বলে? সিনাপস মানে হচ্ছে এটা একটা গ্রিক ওয়ার্ড, যেটার সিনাপসিস থেকে এসেছে, সিনাপসিস। তো এটার মানে হচ্ছে ইউনিয়ন। where nerve impulses are transmitted from one neuron to another or from neuron and other effector cell, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যেতে পারে, অথবা একটা নিউরন থেকে সেই ইফেক্টর সেলও যেতে পারে, ঠিক আছে? আচ্ছা অঙ্কুর, হ্যাঁ আমি মনে হয় আনসারটা তোমাকে দিতে পেরেছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আসলে খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এবং আমি আসলে কোনো কথাই ঘোরায় প্যাঁচায় আমি বলতে পারি না। আমার যেটা সত্যি কথা আমি সেটাই বলার চেষ্টা করি, এবং এই কি বলে, এই হ্যাবিটের জন্য অনেকে আমাকে পছন্দ করে না, বিকজ আমি সো ট্রু কথা বলি। এবং আমার মনে হয় এই হ্যাবিট থাকার কারণে যদি আমাকে কেউ অপছন্দও করে, সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমি খুব একটা গায়ে মাখি না। সো আমি চাই আমার স্টুডেন্টদের সাথে আমি খুব ক্লিয়ার থাকবো, এবং আমি আসলে কেন করছি সেটার আমার কাছে একটা এক্সপ্লানেশন থাকবে। হ্যাঁ, তোমাদের কাছে এটা প্রশ্ন থাকতেই পারে। তোমাদের সময় কিন্তু আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এত সুবিধা আমরা অ্যাভেল করিনি, যে অনলাইনে ক্লাস, তখন আমাদের প্রযুক্তিগত এরকম এত ডেভেলপ ছিলাম না। কিন্তু আমরা মানে আমাদেরও মনে প্রশ্ন জাগতো যে হ্যাঁ এটা স্যার ম্যাডাম তো এটা আমাদেরকে দিয়ে দিলেই পারে, এটাই করলেই পারে। তখন আমাদের স্যার ম্যাডামরা ঠিক এরকমই আমাদেরকে বলতেন। হ্যাঁ, সবার কাছে একটা এক্সপ্লানেশন থাকে। আচ্ছা অনেক, হ্যাঁ ব্লাড দেখা যাচ্ছে। বাকিরা একটু বলো, যে কমেন্টস করে বলো যে স্লাইডগুলো ব্লাড দেখা যাচ্ছে কিনা। আসলে ফেসবুকে ইদানিং লাইভে খুব প্রবলেম হয়। এখন দেখো, তোমার কাছে যদি স্লাইডগুলো ব্লার লাগে, তাহলে তুমি একটু মানে লাইভটা কেটে অ্যাগেইন তুমি জয়েন করো। আর আজকে লাস্ট টপিকসে হচ্ছে সিনাপসটা পড়ানোর পরে আজকে আর কিছু পড়াবো না। আমি নার্ভাস সিস্টেমটা আমি একটু নার্ভাস টিস্যু সেটা আমি একটু স্লোলি যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। এটা হচ্ছে আমাদের সিনাপসের স্ট্রাকচার। দেখো আমরা সিনাপসে পড়বো যে একটা সিনাপসের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে তোমার প্রি সিনাপটিক এক্সন টার্মিনাল বা টার্মিনাল, এটাকে আমরা টার্মিনাল বাটন, আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি যে এটা এক্সনের টার্মিনালে সে কি করেছে, একটা আর্বোরাইজেশন করেছে, যেটা এবং প্রত্যেকটা এন্ডে প্রত্যেকটা ব্রাঞ্চিংয়ের মধ্যে একটা ডাইলেটেড একটা পোর্শন ছিল, যেটার নাম ছিল টার্মিনাল বাটন। এটাকে আমরা বলছি প্রি সিনাপটিক এক্সন টার্মিনাল, যেটার মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে এবং সিনাপটিক ভেসিকলস থাকে, এবং এই ভেসিকলসের মধ্যে তোমার নিউরোট্রান্সমিটারগুলো থাকে, যেগুলো হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ হয়। এরপরে থাকে হচ্ছে তোমার পোস্ট সিনাপটিক সেল মেমব্রেন which contains the receptor for the neurotransmitter and ion channels or other mechanism to initiate a nerve impulse। মানে প্রথমে ছিল হচ্ছে আমাদের প্রি সিনাপটিক এক্সন টার্মিনাল, দেন হচ্ছে তোমার পোস্ট সিনাপটিক সেল মেমব্রেন, কারণ যে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হচ্ছে সেই নিউরোট্রান্সমিটারগুলোর একটা রিসেপ্টর দরকার, সেই রিসেপ্টরগুলো থাকছে পোস্ট সিনাপটিক সেল মেমব্রেনে। আর থাকছে হচ্ছে একটা 20 to 30 ন্যানোমিটার ওয়াইড একটা ইন্টারসেলুলার স্পেস, যেটাকে আমরা বলছি সিনাপটিক ক্লেফট, যেটার নাম হচ্ছে সিনাপটিক ক্লেফট, যেটা সেপারেট করছে প্রি সিনাপটিক এবং পোস্ট সিনাপটিক মেমব্রেনকে। আমরা এখানে দেখি যে এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের প্রি সিনাপটিক মেমব্রেন বা প্রি সিনাপটিক এক্সন টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের পোস্ট সিনাপটিক মেমব্রেন, ঠিক আছে? আর এই যে দেখো প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আছে, আর এখানে এগুলো হচ্ছে আমাদের এই যে পার্পল কালারের যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব সিনাপটিক ভেসিকল। এগুলোর মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে সব নিউরোট্রান্সমিটারগুলো আছে। আর এই যে ফাঁকা একটা সাদা জায়গা দেখতে পাচ্ছ, সেটার নাম হচ্ছে সিনাপটিক ক্লেফট, এটার নাম হচ্ছে সিনাপটিক ক্লেফট।
এবং এই যে দেখো যে কালো কালো যে জিনিসগুলো রিলিজ হলো, এগুলো হচ্ছে তোমার নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হলো, ঠিক আছে। যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল তোমার নিউরনের মধ্যে দিয়ে একটা অ্যাকশন পোটেনশিয়াল যাবে, তখনই হচ্ছে তোমার ওই নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হবে, সিনাপটিক ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হবে। আবার এটা একটু বড় করে দেখিয়েছি। এই ছবিটা খুব একটা মানে সুন্দর একটা পিকচার, আর জ্ঞানপুরাতে যেটা দেওয়া আছে সেটাও অনেক সুন্দর। আর এটা আমি হচ্ছে ডাউনলোড করে নিয়েছি, তোমরা এটা দেখতে পারো। এই চিত্রটা অনেক ক্লিয়ার এবং সুন্দর করে সব কিছু লেখা, সো আমার কাছে এটা পছন্দ হয়েছে, দ্যাটস আমি এটা ইনক্লুড করেছি। যে এটা হচ্ছে তোমার একটা এক্সন টার্মিনাল, এখানে যে মেমব্রেনটা সেটাকে আমরা কিন্তু প্রিসিনাপটিক মেমব্রেন বলছি, প্রিসিনাপটিক মেমব্রেন। তারপর এটা হচ্ছে পোস্টসিনাপটিক মেমব্রেন, এটা হচ্ছে সিনাপটিক ক্লেফট, এবং এক্সন টার্মিনালের মধ্যে প্রচুর পরিমাণে সিনাপটিক ভেসিকলস আছে। সিনাপটিক ভেসিকলসের মধ্যে এক্সন টার্মিনালে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া প্লাস হচ্ছে সিনাপটিক ভেসিকলস আছে। সিনাপটিক ভেসিকলসের মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো থাকে। এবং এই সিনাপটিক ক্লেফটে এটা একটা গ্যাপ, একটা তোমার গ্যাপে একটা এরিয়া যেটা হচ্ছে 20 to 30 ন্যানোমিটার একটা গ্যাপ এরিয়া, যেটা তোমার প্রিসিনাপটিক মেমব্রেন আর পোস্টসিনাপটিক মেমব্রেনটাকে পৃথক করে রেখেছে, সেপারেট করে রেখেছে, সেটাই হচ্ছে আমাদের সিনাপটিক ক্লেফট। এই প্রিসিনাপটিক রিজিয়নে যখন আমি আগেই বললাম যে প্রিসিনাপটিক রিজিয়নে যখন একটা নার্ভ ইম্পালস ইনিশিয়েটেড হবে, তখন ক্যালসিয়াম চ্যানেলটা তোমার ওপেন হয়ে যাবে, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং সে কী করবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। ক্যালসিয়াম যখন ভিতরে ঢুকবে তখন সে কি করবে, নিউরোট্রান্সমিটারগুলোকে রিলিজ করবে বাই এক্সোসাইটোসিস। এটা একটা প্রক্রিয়া, সেলের একটা এর মাধ্যমে সেলের ভিতরে যে স্ট্রাকচার থাকে বা যে নিউরোট্রান্সমিটারগুলো থাকে সেটা হচ্ছে রিলিজ হয়, যে প্রক্রিয়া সেটা হচ্ছে এক্সোসাইটোসিস। এবং এগুলো হচ্ছে তোমার রিলিজ হওয়ার পরপরই ইমিডিয়েটলি দ্য রিলিজ অফ নিউরোট্রান্সমিটার molecules diffuse across the synaptic cleft and binds the receptor at the postsynaptic region. এখন এটা কি করবে, বেসিক্যালি সিনাপটিক যে ক্লেফট আছে সেটার মধ্যে দিয়ে পাস করে সে পোস্টসিনাপটিক রিজিয়নে গিয়ে ওদের জন্য যে রিসেপ্টর আছে সেখানে যে বাইন্ড করবে। এবং বাইন্ড করার পরে তোমার কিছু একটা ইভেন্ট হবে, হ্যাঁ, এটাকে আমরা বলি যে এক্সাইটেটরি হয়, ইভেন্টটা হবে হয় এক্সাইটেটরি অথবা ইনহিবিটরি একটা ইফেক্ট হয়। এখন যেমন হচ্ছে তোমার নিউরোট্রান্সমিটারস ফ্রম এক্সাইটেটরি সিনাপসিস কজ পোস্টসিনাপটিক সোডিয়াম চ্যানেল টু ওপেন অ্যান্ড দ্য রেজাল্টিং সোডিয়াম ইনফ্লাক্স। মানে যদি তোমার নিউরোট্রান্সমিটারগুলো এক্সাইটেটরি সিনাপস মানে এক্সাইটেটরি ইম্পালস দেয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, পোস্টসিনাপটিক সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং এর ফলে সোডিয়াম ঢুকবে। আর সোডিয়াম যখনই ঢুকবে তখনই তো বুঝতেই পারছো যে এখানে একটা ডিপোলারাইজেশন হবে। আর ইনহিবিটরি ইম্পালস যদি থাকে তাহলে তোমার ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ, ক্লোরাইড চ্যানেলটা ওপেন হবে, এর ফলে কী হবে, অ্যানায়নগুলো ভিতরে ঢুকবে এবং তখন আর ডিপোলারাইজেশন কিন্তু হবে না, তখন কি হবে, পোস্টসিনাপটিক সেল মেমব্রেনে হাইপার পোলারাইজেশন হবে। হাইপার পোলারাইজেশন হয়ে মেমব্রেন পোটেনশিয়ালটা আরও বেশি নেগেটিভ হয়ে যাবে এবং আরও বেশি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারপ্লে বিটুইন দ্য এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি ইফেক্ট অন পোস্টসিনাপটিক সেল অ্যালাউজ সিনাপসিস to process the neuronal input and fine tune the reaction of the effector cell. আচ্ছা, মেইনলি আমাদের যে কেমিক্যাল নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয় এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন, তবে আরও কিছু আমরা সাবস্টেন্স নিউরোট্রান্সমিটার থাকতে পারে, যেমন হচ্ছে তোমার সার্টেন অ্যামাইনো অ্যাসিড সাচ এস গ্লুটামেট অ্যান্ড গামা অ্যামাইনো বিউটাইরেট, যেটার আরেকটা আমরা গাবা নামে ডাকি। এছাড়া কিছু মনো অ্যামাইন্স থাকতে পারে, মনো অ্যামাইন্সের মধ্যে যেমন মনে করো সেরোটোনিন থাকতে পারে। এছাড়া তোমার কেটকোলামাইন্স যেমন হচ্ছে তোমার ডোপামিন, সেটাও রিলিজ হতে পারে। এছাড়া কিছু পলিপেপটাইড রিলিজ হতে পারে সাচ এস এন্ডরফিনস অ্যান্ড সাবস্টেন্স পি। এখন আসো হচ্ছে যে টাইপস অফ সিনাপসের টাইপস। আমরা যদি অ্যানাটমিক্যালি ভাগ করি, আমি এখানে সরাসরি ছবি বসাই দিয়েছি বিকজ আমরা ছবি দিয়ে এটাকে বর্ণনা করব। যেমন মরফোলজিক্যালি দেখো, প্রথমটাই হচ্ছে এক্সোডেনড্রাইটিক, মানে কি একটা নিউরনের এক্সন আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যেই সিনাপসটা তৈরি করবে সেটাই হচ্ছে তোমার এক্সোডেনড্রাইটিক। তাহলে আসো এক্সোসোমাটিক কি, একটার এক্সন তোমার আরেকটা নিউরনের সেল বডির সাথে যে সিনাপসটা তৈরি করবে সেটাই হচ্ছে এক্সোসোমাটিক। আরেকটা হচ্ছে তোমার এক্সোএক্সনিক কি, দেখো একটার এক্সনের সাথে আরেকটার এক্সনের যে সিনাপসটা সেটাই হচ্ছে আমাদের এক্সোএক্সনিক। এরপর হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ইম্পালস ট্রান্সমিশন, সে যে ধরনের ইম্পালস ট্রান্সমিশন করে সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করেছি দুটো, একটা হচ্ছে কেমিক্যাল সিনাপস আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস।
কেমিক্যাল সিনাপসের মধ্যে কি কি পড়ছে? কোলিনার্জিক অ্যান্ড অ্যাড্রেনার্জিক। কোলিনার্জিক যেটা সেটা তো অ্যাসিটাইলকোলিন ডিসচার্জ করবে, আর যেটা অ্যাড্রেনার্জিক সেটা হচ্ছে তোমার নরএপিনেফ্রিন ডিসচার্জ করবে। আমরা গ্লিয়াল সেলটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা সিনাপস পর্যন্ত পড়তে পারলাম। সো আমাদের ক্লাসটা মেবি নেক্সট স্যাটারডেতে আমাদের নেক্সট ক্লাসটা হবে। তো সেই যদি কোনো সমস্যা না থাকে তো ইনশাল্লাহ ক্লাস নিব। তো সেই ক্লাসে আমরা বাকি যে টপিকসগুলো আছে সেগুলো টাচ করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের সেফটিটা নিজে মেনটেন করে চলবা। আর যেটা হচ্ছে যে যাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে হচ্ছে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো, পরবর্তীতে দেখে সেটার অ্যান্সার দিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকো, আর ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।